প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। এবারে ঈদটি নিশ্চয়ই একটি ব্যতিক্রমধর্মী ঈদ হবে আমাদের জন্য, কারণ আমরা জীবনে কখনই এ ধরনের ঈদ প্রত্যক্ষ করিনি। বরাবরের মতোই ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান টিটু স্যার, অধ্যক্ষ মহোদয় জনাব আবুল হোসেন স্যার, দিবা শাখার শাখা প্রধান ডক্টর মোহাম্মদ মশিউর রহমান স্যার, প্রভাতী শাখার শাখা প্রধান জনাব নাসিমা চাঁদনী ম্যাডামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদেরকে আমি অভিকর্ষ স্তরণ অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ, পৃথিবীর পৃষ্ঠ থেকে বাহিরে অর্থাৎ উচ্চতর কোনো স্থানে অভিকর্ষ স্তরণ, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরে অর্থাৎ পৃথিবীর নিম্নতর স্থানে অভিকর্ষ স্তরণ নির্ণয় শিখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র একটি বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, কোনো বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে মোট ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে বস্তুর অভিকর্ষ কেন্দ্র বলে। তাহলে একটি বস্তুর অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র কি? আমরা একটি বস্তুকে যেভাবেই রাখি না কেন, সেই বস্তুটার যে কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে এই বস্তুটার সমস্ত ভর ক্রিয়া করে। যেই বিন্দুটার মধ্য দিয়ে এই বস্তুর সমস্ত ভর ক্রিয়া করবে সেই বিন্দুটাকে বলা হবে বস্তুর ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। আসো, যারা তুমি ইংলিশ ভার্সন আছো তাদের জন্য একটু দেখে নিচ্ছি। সেন্টার অফ গ্র্যাভিটি, the point through which the net weight of a body acts in whatever manner the body may be the placed is called the center of gravity. এই যে আমাদের এখানে দেখা একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার সমস্ত ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত অবস্থা আছে, অর্থাৎ এই বিন্দু বরাবর ক্রিয়া করে। যেটা অভিকর্ষ কেন্দ্র সেটাকে কিন্তু আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। অভিকর্ষ কেন্দ্রকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এবার আসো আমরা কয়েকটি বস্তুর অভিকর্ষ কেন্দ্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। বিভিন্ন বস্তুর অভিকর্ষ কেন্দ্রটা কোথায় হয়, কোন দিকে হয়, এই অভিকর্ষ কেন্দ্রটা কোন বিন্দু বরাবর ক্রিয়া করে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করি। আমি বরাবরের মতো আবার একটু বলে নিচ্ছি, তোমরা যারা ইংলিশ ভার্সন এবং যারা বাংলা মিডিয়ামে আছো প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই অনলাইন ক্লাস। কারণ আমরা লক্ষ্য করেছ যে যারা কলেজ শাখার শিক্ষক আছি তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন পাশাপাশি আমরা লিখেছি, যার ফলে তোমাদের কিন্তু সিলেবাসটা একই সাথে শেষ হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসগুলো লক্ষ্য করবে। কয়েকটি বস্তুর অভিকর্ষ কেন্দ্র চিত্রে কয়েকটি সুষম জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুর অভিকর্ষ কেন্দ্র জি দেখানো হয়েছে। সুষম জ্যামিতিক আকার বিশিষ্ট, যাতে আমরা খুব সহজে এগুলোকে রিয়ালাইজ করতে পারি। প্রথম দেখো, 1 নাম্বার, সুষম বৃত্তের আংটি বা গোলকের অভিকর্ষ কেন্দ্র এদের জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত। এই যে সুষম গোলক অথবা একটা সুষম আংটি দেখতে পাচ্ছ, আংটি, এদের অভিকর্ষ কেন্দ্রটা, এদের যে জ্যামিতিক কেন্দ্র আছে, এই যে জ্যামিতিক কেন্দ্র অর্থাৎ যেটাকে কেন্দ্র করে আমরা এই বৃত্তটাকে এঁকেছি, যেটাকে কেন্দ্র করে এই আংটিটাকে তৈরি করা হয়েছে, সেই কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ এদের যে অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র সেটা হচ্ছে এদের জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত। 2, সুষম সামান্তরিক আকৃতির ক্ষেত্রের অভিকর্ষ কেন্দ্র এর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে অবস্থিত। এখানে সুষম সামান্তরিক আকৃতির দুটি বস্তু দেখানো হয়েছে। এই যে একটি বস্তু, এখানে আরেকটি বস্তু তোমাদেরকে দেখানো হয়েছে। এদের যে কর্ণদ্বয় আছে, এই যে দুইটি কর্ণ দেখো, এই একটি কর্ণ, এই একটি কর্ণ, এটা হচ্ছে ছেদবিন্দু। এই যে এখানে আরেকটি আয়তক্ষেত্র আছে, এই একটি কর্ণ, এই একটি কর্ণ, এটা হচ্ছে তার ছেদবিন্দু। তাহলে এই যে তোমার সামান্তরিক আকৃতির যে ক্ষেত্র, এদের যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, সেই ছেদবিন্দুতে কিন্তু এদের ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র অবস্থিত। 3 নাম্বার দেখো, ত্রিভুজ আকৃতি পাত্রের অভিকর্ষ কেন্দ্র মধ্যমাগুলোর ছেদবিন্দুতে অবস্থিত। এই যে দেখো ত্রিভুজ আকৃতির
ত্রিভুজ আকৃতির যে আমাদের তোমার বস্তু রয়েছে তার অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র কোথায় হবে? এদের যে মধ্যমা আছে, যে মধ্যমা একটি, আরেকটি মধ্যমা, এখানে দেখতে পাচ্ছ আরেকটি মধ্যমা, এই মধ্যমা ত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতেই এদের অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র অবস্থিত। 4 নম্বর দেখো, সুষম দণ্ডের মধ্যবিন্দুই এর অভিকর্ষ কেন্দ্র। এটা একটি সুষম দণ্ড, এই দণ্ডটার যে মধ্যবিন্দু সেটি হচ্ছে অভিকর্ষ কেন্দ্র জি। এবার সিলিন্ডার আকৃতি বা বেলনাকৃতির অভিকর্ষ কেন্দ্র কোথায় হবে? বেলনাকৃতি বস্তুর অভিকর্ষ কেন্দ্র এর অক্ষের মধ্যবিন্দুতে অবস্থিত। এখানে একটা বেলনাকৃতি বা সিলিন্ডার আকৃতির বস্তু দেখানো হয়েছে, এর যে অক্ষ আছে তার যে মধ্যবিন্দু সেটি হচ্ছে এর অভিকর্ষ কেন্দ্র। তাহলে আমরা কতগুলো জ্যামিতিক, সুষম জ্যামিতিক আকৃতির বস্তু দেখলাম এবং এই বস্তুগুলোর অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র কোথায় অবস্থিত সেটা আমরা একটু জেনে নিলাম। এবার আসো আমরা একটু যারা ভার্সনে আছো তাদের জন্য একটু দেখে নিচ্ছি সংক্ষেপে। Center of gravity of few objects. Center of gravity of few objects. এখানে দেখো আমাদের অনেকগুলো অবজেক্টস আছে, 1 2 3 4 5 6 7টা অবজেক্ট কিন্তু এখানে আমাদের আছে। প্রথম দেখো এই যে এখানে দুইটা আছে, the center of gravity of an uniform circle ring, এই যে uniform circle ring or sphere lies at their respective geometric center. এই যে জিওমেট্রিক সেন্টার আছে, এই যে জিওমেট্রিক সেন্টার আছে সেটার মধ্যে the center of gravity এটা কেন্দ্রীভূত অবস্থায় আছে, যেটাকে আমরা জি দ্বারা রিপ্রেজেন্ট করেছি। নাম্বার 2 দেখো, the center of gravity parallelogram, the center of gravity of an uniform parallelogram plate lies at the point of intersection of its diagonals. দেখো এই যে ডায়াগোনালস আছে, এই ডায়াগোনালসটা যেখানে ইন্টারসেক্ট করেছে জি বিন্দু, সেই জি বিন্দুতে কিন্তু ওদের সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থিত। দেখো এই যে এখানে ওদের ইন্টারসেক্ট করেছে, এই একটা ডায়াগোনালস, এই একটা ডায়াগোনালস, এখানে কিন্তু ইন্টারসেক্ট করেছে। এই যে ছেদবিন্দু আছে, ছেদবিন্দু আছে যেখানে তোমার ডায়াগোনাল গুলো ইন্টারসেক্ট করেছে, সেখানে কিন্তু এদের সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থিত। নাম্বার 3 দেখো, the center of gravity of an uniform triangular plate, is a uniform triangular plate lies at the point of intersection of its medians. এই যে এখানে ওর যে medians গুলো আছে, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা যে বিন্দুতে ইন্টারসেক্ট করেছে সেই বিন্দুতে কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটি অবস্থিত। The middle point of an uniform rod is the center of gravity. এই যে একটা ইউনিফর্ম রড আছে, এটার মিডল পয়েন্টই হচ্ছে ওর সেন্টার অফ গ্র্যাভিটি। ওই মিডল পয়েন্টই ওর সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাক্ট করবে, ক্রিয়া করবে। The center of gravity of an uniform cylindrical body lies at the middle point of its axis. এবার আসো বন্ধুরা, এই যে আমাদের যে পৃথিবীটা আছে, পৃথিবীকে আমরা যদি একটি সুষম গোলক ধরে নেই এবং এই পৃথিবীর মাঝখান বরাবর আমরা যদি একটা ছিদ্র করে একেবারে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছে দিই, পৃথিবীটা এখানে যদি আমরা একটি ছিদ্র করে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছে দেই, তাহলে এই বস্তুটা এবং সেই ছিদ্র পথে যদি আমরা একটি বস্তুকে ছেড়ে দেই তাহলে সেটার অবস্থা কি হবে। আবার একটু দেখো, আমরা এই যে আমাদের পৃথিবীটা, এটাকে যদি আমরা একটি সুষম গোলক কল্পনা করে এটা মাঝখান দিয়ে একটা গর্ত করি, একেবারে সুন্দর সুষম আকৃতির একটি গর্ত করি, একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি এটাকে নিয়ে যাই এবং সেখান থেকে যদি আমরা একটি অবজেক্টকে ছেড়ে দেই, একটি বস্তুকে ছেড়ে দেই, তাহলে সেই বস্তুটার এটা কেমন হবে, বস্তুটার অবস্থাটা কি হবে, আসলে সেটা একটু আমরা একটু জেনে নিচ্ছি। খুব মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো। পৃথিবীর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি সুড়ঙ্গ পথে একটি বস্তুখণ্ড ছেড়ে দিলে তার গতি প্রকৃতি কি হবে, বস্তুখণ্ডটি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। আমরা যদি সুড়ঙ্গ করে পৃথিবীর যে ব্যাস আছে সেই ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে একটি বস্তুকে আমরা ছেড়ে দেই, এক সুড়ঙ্গটা করে, এবং সেই বস্তুটার গতি প্রকৃতি কেমন হবে, তার বেগ কেমন হবে, এবং এই প্রান্ত থেকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেতে ওর সময়টা কত লাগবে। আসলে খুব মনোযোগ সহকারে আমরা যে একটু লক্ষ্য করি।
আমরা যে পৃথিবীটা কল্পনা করলাম, ধরা যাক পৃথিবী সুষম ঘনত্বের আর ব্যাসার্ধের একটি গোলক। পৃথিবীটাকে আমরা ধরে নেব যে ওর ব্যাসার্ধটা হচ্ছে আর, গোলকটির এবি ব্যাস বরাবর একটি ঘর্ষণবিহীন সুড়ঙ্গ কল্পনা করা হলো। দেখো এই যে এখানে এবি, এই যে এ বি, এই ব্যাস বরাবর আমরা একটি ঘর্ষণবিহীন সুড়ঙ্গ পথ কল্পনা করলাম। এখানে একটা সুড়ঙ্গ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ আমরা কল্পনা করলাম। এখন এম ভরের একটি বস্তুকে এবি সুড়ঙ্গের মধ্যে ফেলে দেওয়া হলো। এই যে এবি সুড়ঙ্গের মধ্যে আমরা ফেলে দেওয়া হলো এবং কিছুক্ষণ পর বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এইচ দূরত্ব অতিক্রম করে, এই যে ধরো ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এইচ, এই দূরত্বটা হচ্ছে এইচ, এবং কিছুক্ষণ পর বস্তুটা ভূপৃষ্ঠ থেকে এইচ দূরত্ব অতিক্রম করে পৃথিবীর কেন্দ্রের দিকে আর দূরত্বে সি অবস্থান থাকে। যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সেন্টার অফ দ্য আর্থ। এই পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে এসে সি বিন্দুতে অবস্থান করলো, সি বিন্দুতে আসলো, সি বিন্দু পর্যন্ত আসলো, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে দেখো এখানে আমরা পৃথিবীর মাঝ বরাবর, অর যে ব্যাস আছে সেই ব্যাস বরাবর, পৃথিবীর যে ব্যাস আছে সেই ব্যাস বরাবর আমরা একটি সুড়ঙ্গ কল্পনা করলাম। সুড়ঙ্গটার নাম দিলাম আমরা এবি। এই এবির মধ্য দিয়ে আমরা একটি বস্তুকে ছেড়ে দিলাম, বস্তুটার ভর হচ্ছে এন। এই বস্তুটা এইচ দূরত্ব অতিক্রম করে সি বিন্দু পর্যন্ত আসলো এবং পৃথিবীর যে কেন্দ্র আছে এটা কিন্তু আমি ও লিখেছি, ও। এই যে পৃথিবীর কেন্দ্র ও বিন্দু থেকে আর দূরত্বে, হ্যাঁ, সি বিন্দুতে আসলো, সি বিন্দুতে এসে পৌঁছালো এস দূরত্ব অতিক্রম করে। পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে সি অবস্থানে গেল। ও বিন্দুকে কেন্দ্র করে ও সি ইজ ইকুয়াল টু আর এর সমান ব্যাসার্ধের একটি গোলক আঁকা হলো। এই যে আমরা ও বিন্দুটা, এই যে এখানে ও বিন্দুটা আছে, এই ও বিন্দুকে কেন্দ্র করে ও সি ইজ ইকুয়াল টু আর ব্যাসার্ধের আমরা একটি গোলক কল্পনা করলাম। আর ব্যাসার্ধের আমরা একটি গোলক কল্পনা করলাম, একটি গোলক আমরা আঁকলাম। আমরা জানি এই অবস্থানে বস্তুটির উপর শুধুমাত্র আর ব্যাসার্ধের গোলকটির ভর এম প্রাইম আকর্ষণ বল প্রয়োগ করে। এই যে এখানে এই যে আমাদের যে বস্তুটা আছে সি বিন্দুতে, এই বস্তুটার উপর এই যে আমাদের যে পৃথিবী নামক আমরা একটা বিষয়ের মধ্যে, গোলকের মধ্যে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলাম। এই যে সি বিন্দুতে যে বস্তুটা আছে এম ভরে, সেই বস্তুটার উপর কিন্তু ওই শুধুমাত্র আর ব্যাসার্ধের গোলকটাই এম প্রাইম গোলকটির ভর হবে তোমার এর পৃথিবীর ভরটাকে তখন ধরে নিলাম আমরা এম প্রাইম, কারণ সেটা ছোট হয়ে গেল, পৃথিবীর কেন্দ্রের ভেতর ঢুকে গেছে। এখন এই এম প্রাইম আকর্ষণ বল প্রয়োগ করবে। এই যে এর বাইরে যে বস্তু পৃথিবীর একটি অংশ আছে, সেই অংশ কিন্তু গোলকটির মধ্যে কোনো আকর্ষণ বল প্রয়োগ করবে না। তাহলে আর ব্যাসার্ধটির গোলকের অভ্যন্তরের ভর হলো m ইকুয়ালস টু রো ভি। আমরা জানি রো ইকুয়ালস টু হচ্ছে m বাই ভি। তাহলে m প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভি প্রাইম। এই যে ছোট্ট গোলকটা, এই গোলকটার ভরটাকে আমরা ধরে নিলাম m প্রাইম। তাহলে m প্রাইম ইজ ইকুয়াল টু হবে রো ভি প্রাইম। রোটা তোমরা জানো, রোটা হচ্ছে এই যে আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীর গড় ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করে থাকি। এবার আমরা জানি যে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এই যে আর ব্যাসার্ধের আমরা যে ক্ষুদ্র গোলকটা কল্পনা করেছি, ওর আয়তন কত হবে? এখানে রো তো আমাদের আছেই, তাহলে ভি প্রাইমের মানটা আমরা বসিয়ে দিলাম। ভি প্রাইম ইকুয়ালস টু কত হবে? 4/3 পাই আর কিউব। তাহলে দেখো আমরা এম প্রাইম, এই যে স্মল আর প্রাইম, তাহলে m প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? রো ভি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভি প্রাইমের ভ্যালুটা আমরা জানি 4/3 পাই আর কিউব, কারণ আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। দেখো এখানে ভি প্রাইম হচ্ছে আর ব্যাসার্ধের গোলকের আয়তন, রো হচ্ছে পৃথিবীর উপাদানের গড় ঘনত্ব। আমরা এটা আগেই বলে নিয়েছি যে ভি প্রাইমটা হচ্ছে এই যে আর ব্যাসার্ধের একটি গোলক আমরা কল্পনা করেছি, এই আর ব্যাসার্ধের গোলকটার তোমার আয়তন, আর রো হচ্ছে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর গড় ঘনত্ব। মহাকর্ষীয় বলের সূত্রানুসারে, যেগুলো আমরা আগেই পড়েছি গত ক্লাসে, আমরা জানি মহাকর্ষীয় বলের সূত্রানুসারে m ভরের বস্তুর উপর, মহাকর্ষীয় বলের সূত্রানুসারে m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল F ইকুয়ালস টু কি হবে? আমরা জানি F ইকুয়ালস টু gmm বাই r স্কয়ার। এই যে এখানে দেখো m প্রাইমটা হচ্ছে আর ব্যাসার্ধের গোলকের ভর, আর স্মল m টা হচ্ছে বস্তু, যে বস্তুটাকে আমরা ওই সুড়ঙ্গ বরাবর ছেড়ে দিয়েছি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আরটা হচ্ছে যে ব্যাসার্ধ আমরা কল্পনা করেছি আর ব্যাসার্ধ।
হ্যাঁ ইজ ইকুয়াল টু হচ্ছে gm, এই যে m প্রাইমের যে মানটা আমরা বের করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো 4/3 পাই r কিউব আছে না, সেটাকে আমরা একটু বসিয়ে দিচ্ছি। এই যে দেখো gm আছে আমাদের এখানে, gm টা থাকলো, m প্রাইমের পরিবর্তে বসাবো 4/3, এই যে উপরে 4 নিচে 3 পাই r কিউব, r স্কয়ার নিচে আছে সেটা নিচে থেকে যাবে। ইজ ইকুয়াল টু দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি 4 যেগুলো আমাদের কনস্ট্যান্ট আছে, ধ্রুবক, যেগুলো আমাদের ধ্রুবক বা ধ্রুবক সংখ্যা সেগুলোকে আমরা একসাথে লিখব। দেখো 4 পাইয়ের মান ধ্রুবক আমরা জানি, m হচ্ছে বস্তুটার পর ধ্রুবক আমরা জানি, g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মানও ফিক্সড, ρ হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, ওর মানও ফিক্সড, 3 এটা একটা সংখ্যা। হ্যাঁ আর এখানে দেখো তোমরা একটা জিনিস, এই যে r স্কয়ার আর ওখানে r কিউব কাটাকাটি গেলে উপরে শুধু r থাকে, rটাকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যে বস্তুটাকে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলটাকে কিন্তু ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এখানে এই যে মাইনাস চিহ্নটা কি, মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে আকর্ষণ বল। এবার খুব মনোযোগ দিয়ে একটু তোমরা লক্ষ্য করবে যে আমরা যে ধ্রুবকগুলো নিয়েছিলাম সেই ধ্রুবকগুলোকে কিন্তু আমরা একটা ব্র্যাকেটের ভেতরে নিয়েছি। কেন ব্র্যাকেটের ভেতরে নিয়েছি? ওগুলোকে আমরা ধরে নেব একটা সংখ্যা k। সবাই একটু ভালো করে লক্ষ্য করে, এখানে 4 পাই mg rho by 3, 4 পাই mg rho by 3, এই যে এখানে আমরা লিখলাম 4 পাই mg rho by 3 is equal to k is equal to ধ্রুবক, কারণ এই পুরোটাকে আমরা k ধরতে পারি, ধ্রুবক, এগুলো ধ্রুবক সংখ্যা। সুতরাং তাহলে আমাদের f is equal to কি আসতেছে, এখানে f is equal to আসতেছে, এটাকে k ধরেছি, তাহলে f is equal to আসতেছে -kr, f is equal to দেখো -kr। তোমাদের আগেই বলে নিয়েছি যে এখানে যে আমাদের ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে সেটা দ্বারা বোঝানো হয়েছে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? আকর্ষণ বল বোঝানো হয়েছে, সেজন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। দেখো এই সমীকরণ থেকে দেখা যায় যে বল সরণ r এর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এই যে বলটা হচ্ছে r এর সমানুপাতিক, এই যে বল r এর সমানুপাতিক, অর্থাৎ r বাড়লে বল বাড়ে, r কমলে বল কমতে থাকে, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সমানুপাতিক বাট বিপরীত, অপোজিট ডিরেকশনে আছে, অর্থাৎ বস্তুটির গতি সরণ দোলন গতি। এই যে বলটা r এর মান যখন কমতে থাকে তখন বলের মানও কমতে থাকে, কমতে একেবারে কমে যায়, আবার যখন বাড়তে থাকে আবার বলের মান বাড়তে থাকে। অর্থাৎ একটি সুড়ঙ্গ বরাবর আমরা একটি বস্তুকে যখন ফেলে দেই তখন r এর মান কমতে থাকে, বলের মানও কমতে থাকে, r এর মান কমতে থাকে, বলের মানও কমতে থাকে। একেবারে সেন্টার অফ দা আর্থ, একেবারে পৃথিবীর কেন্দ্রে যখন এটা পৌঁছে যায় তখন শূন্য হয়ে যায়, আবার নিচের দিকে যেতে থাকে, r এর মান বাড়তে থাকে, বলের মান বাড়তে থাকে, বাড়তে এক পর্যায়ে আবার এটা এভাবে ব্যাক করে। এভাবে কিন্তু সুড়ঙ্গ বরাবর ওই বস্তুটা এভাবে শুধু অসিলেট করতে থাকে, অর্থাৎ স্পন্দন গতিতে, অর্থাৎ স্পন্দন গতিতে এটা কিন্তু একবার উপরে যেতে থাকে, একবার নিচে আসতে থাকে। তাহলে দেখো যে এই সমীকরণ থেকে দেখা যায় বল সরণ r এর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ বস্তুটির গতি সরণ দোলন গতি, অর্থাৎ বস্তুটি পৃথিবীর কেন্দ্রকে কেন্দ্র করে সরণ দোলন গতিতে দুলতে থাকবে। এটা কিন্তু পৃথিবীর ছিদ্র একেবারে পড়ে যাবে না, একবার যাবে শেষ প্রান্তে আবার চলে আসবে, আবার যাবে আবার চলে আসবে, আবার যাবে আবার চলে আসবে, অর্থাৎ অসিলেট করতে থাকবে। এখন সরণ দোলন গতির পর্যায়কাল হচ্ছে আমরা জানি এটা t is equal to twice pi root over m by k, t is equal to twice pi root over m by k। এবার একটু দেখো t is equal to twice pi, এই যে k এর যে মানটা ছিল আমাদের, হ্যাঁ k এর যে মানটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেখো যেহেতু এখানে এই যে আমরা k ধরেছি 4 pi m g rho by 3, 4 pi m g rho by 3, এটাকে নিচে যেহেতু বসিয়েছি এই যে 3 টা নিচে আছে সেটা কিন্তু উপরে চলে যাবে, 3 টা নিচে আছে উপরে চলে যাবে, সেজন্য m এর সাথে গুণ হয়ে যাবে, এটা হবে উপরে 3m, নিচে হবে g rho 4 pi m। এই যে k এর যে মানটা আমরা বসাই দিলাম, হ্যাঁ k এর মানটা হচ্ছে 4 pi m g rho by 3, 3 টা উপরে চলে যাবে আর উপরে আসছে দেখো g rho 4 pi m। যদি এগুলো এখানে যা আছে এলোমেলো অবস্থায় আছে তাতে কোনো সমস্যা নেই, আমরা এখন এগুলোকে একটু কাটাকাটি করতেছি। সবাই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে এসেছে, এই লাইন থেকে এই লাইনটি কিভাবে এসেছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো m m কাটা যাচ্ছে, আচ্ছা এখানে 2 পাই, এটাকে যদি আমরা রুটের ভেতরে নিয়ে যাই, এই যে আমাদের রুটের বাইরে যে 2 পাই আছে এটাকে যদি আমরা এটার ভেতরে নিয়ে যাই তাহলে হবে 4 পাই স্কয়ার। দেখো যে 4 পাই স্কয়ার, এটাকে যদি আমরা রুটের ভেতরে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 4 পাই স্কয়ার।
তাহলে এখানে যদি একটা 4 পাই স্কয়ার থাকে, ওই উপরের 4 এবং নিচের 4 কাটা যাচ্ছে, আর উপরে যে পাই স্কয়ার আছে নিচে একটা পাই আছে, সেই পাই এবং স্কয়ারে কাটা যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে শুধু 3 পাই, আর 4 তো কাটা যাচ্ছে, আর নিচে থাকতেছে 0। দেখো যে m কাটা যাচ্ছে, m কাটা যাচ্ছে, পাই কাটা যাচ্ছে, হ্যাঁ পাই কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে, উপরে 4 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে 3 পাই, নিচে থাকবে 0। এবার আমরা কিন্তু একটা জিনিস জানি, এগুলো আমাদের আগেই করেছি তোমাদের, পৃথিবীর গড় ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে 5.5 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। এটা আমাদের কিন্তু আগেরই জানা যে পৃথিবীর গড় ঘনত্ব কত এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, এটা কিন্তু আমরা আগেই জানি। এই মানটা আমরা ওখানে বসিয়ে দেব, পৃথিবীর গড় ঘনত্ব এবং তোমার জি এর যে মান, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, ক্যাপিটাল জি, ওর যে মানটা সেটা আমরা একটু এখানে বসিয়ে দেব। এবার একটু দেখো, পৃথিবীর গড় ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে 5.5 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব এবং মহাকর্ষীয় ধ্রুবক জি ইজ ইকুয়াল টু 6.67 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এইটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে t ইজ ইকুয়াল টু আমরা লিখেছি √3 পাই বাই জি রো। দেখো এখানে 3 পাই, জি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 6.67 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 ইনটু রো এর মানটা আমরা জানি, যে রো এর মানটা সেটা আমরা এখানে বসিয়ে দেব 5.5 ইনটু 10 to the power 3 কেজি পার মিটার কিউব। এটা বসালে আমাদের এখানে যেটা আসতেছে 5.67 5760 সেকেন্ড, 5760 সেকেন্ড। এটাকে যদি আমরা মিনিটে নিতে চাই তাহলে আমাদেরকে 60 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, এটাকে আমরা 60 দ্বারা ডিভাইড করে আমরা এটাকে মিনিটে কনভার্ট করে ফেললাম। এটাকে এসেছে আমাদের 84.46 মিনিট। তাহলে দেখো একেবারে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে আবার ফেরত আসতে যে সময়টা লেগেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে আবার ফেরত আসতে আমাদের যে সময়টা লেগেছে, সেই সময়টা কিন্তু আমরা এখানে বের করেছি, t is equal to 84.46 মিনিট। সুতরাং বস্তুটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে এর অর্ধেক সময় লাগবে। যে ফেরত আসতে যে সময় লাগছে, সে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার অর্ধেক সময় লাগবে। তার অর্ধেক কত হচ্ছে 84.46 ডিভাইড বাই 2, 42.23 মিনিট সময় লাগবে। এই সমস্যাটি একেবারেই কাল্পনিক। পৃথিবীর ব্যাস বরাবর কোনো বাস্তবে কোনো সুড়ঙ্গ তৈরি করা একেবারেই সম্ভব না। আমরা এতক্ষণ তোমাদের সাথে যে আলোচনাটা করছি, অ্যাকচুয়ালি এটা একটি কল্পনা মাত্র। কারণ পৃথিবীর যে ব্যাস, এই ব্যাস বরাবর একেবারে সুড়ঙ্গ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সুড়ঙ্গ কল্পনা করা প্রকৃতপক্ষে সম্ভব নয়। যার ফলে এটি একটি কল্পনা মাত্র, বাস্তবে কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা গাণিতিকভাবে এটা বলতে পারি যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমরা যদি একটি সুষম ঘর্ষণবিহীন সুড়ঙ্গ পথ তৈরি করি এবং একটি বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে সেই বস্তুটা কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 42.23 মিনিট সময় লাগবে। এবার আসো, তোমরা যারা ভার্সনে আছো তাদের জন্য আমি একটু রিভাইজ করে নিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে আশা করি শুনবে। An object is dropped at one end of a tunnel passing through the center of the earth to the other end, and the earth, what will be the nature of the motion? What will be the nature of the motion of the object? How much time the object will take to reach the other end of the tunnel? তাহলে একটি টানেলের মধ্য দিয়ে যদি আমরা একটি পৃথিবীর মধ্য দিয়ে যদি আমরা একটি টানেল তৈরি করি, সুষম টানেল, ইউনিফর্ম টানেল, এবং সেই টানেলের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে যদি আমরা অপর প্রান্তে একটি অবজেক্টকে ছেড়ে দেই, তাহলে কি হবে? হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট? এবং তোমার এই অবজেক্টটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে কতটুকু সময় নেবে। দেখো, let the earth in an uniform sphere of radius r, আমরা এই যে আমাদের আর্থকে ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ইউনিফর্ম রেডিয়াস, or রেডিয়াসটা হচ্ছে r. the frictionless tunnel is imagined, আমরা একটা frictionless tunnel ইমাজিন করতে পারি। ইমাজিন আমরা আগেই বলেছি, বাস্তবে কিন্তু এটা সম্ভব নয়। we can imagine along the diameter AB of the sphere. Now an object of mass m is dropped the tunnel AB. Go to the next page. And after some
instant of time, the object covered the distance from the ground and reached at c at a distance r from the center of the earth. তাহলে আমরা অবজেক্টটাকে ফেলে দেওয়ার পর একটা সার্টেন টাইমে এই অবজেক্টটা a থেকে c বিন্দুতে এসে পৌঁছাবে, a থেকে c বিন্দুতে এসে পৌঁছাবে এবং তোমার সেন্টার অফ দ্য আর্থ থেকে ওর ডিসটেন্সটা হবে r. A sphere in drawn centering O radius OC is equal to r. আমরা এই যে ওই O বিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটি সার্কেল ড্র করব, স্ফিয়ার ড্র করব যার রেডিয়াস হচ্ছে স্মল r. We know that this position, the mass m prime of the sphere of the radius r will attract the object. এই যে এখানে কি করবে জানো, এই যে স্মল r রেডিয়াসের যে তোমার আমরা যে আর্থ কল্পনা করলাম, এটা ওর যে সেন্টার আছে এই সেন্টার বরাবর এই অবজেক্টটাকে এই সেন্টার বরাবর অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে. The outside the sphere will not attract the object towards the center. এই স্ফিয়ারের এই যে আর রেডিয়াসের বাইরের যে অংশটা আছে সেটা কিন্তু এই অবজেক্টটাকে এর ম্যাসের যে অবজেক্ট আছে ওই অবজেক্টের উপর কোনো অ্যাট্রাকশন বল বা অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করবে না. Then the mass within the sphere of the radius r is, আমরা জানি m equals to rho v prime equals to rho v prime আমরা জানি 4/3 pi r cube. According to the law of gravitational force, the force applied on the mass m is m equals to minus g small m capital M prime by r square. এখানে আমরা দেখো এই m prime এর ভ্যালুটা এখানে আগে বের করে নিয়েছি, m prime এর ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেব. g small m আর ক্যাপিটাল M যেটা সেটা হচ্ছে 4/3 pi r cube, আর নিচে কিন্তু আমার একটা r স্কয়ার আছে সেটা থেকে যাবে. এবার আমরা যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে আমরা একসাথে লিখব, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসব. দেখো 4 পাই স্মল m g রো ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এগুলো আমরা জানি পাই স্মল m মাস অফ দ্য আর্থ, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এভারেজ ডেনসিটি অফ দ্য আর্থ, এগুলো সবই হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, সেজন্য এগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম. হিয়ার 4 pi mg rho by 3 equals to k is equal to constant. তোমাদের আগেই বলেছি নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্য অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স. এই যে নেগেটিভ সাইন আমরা এখানে ইউজ করেছি, এই সাইন দ্বারা বোঝানো হয়েছে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ এটা আকর্ষণ বল বোঝানোর জন্য আমরা এখানে নেগেটিভ সাইন ইউজ করেছি. তাহলে f equals to এত, এটাকে আমরা ধরে নিয়েছি k, so we can write f equals to minus kr. From this equation, it is evident that displacement is proportional to r. A displacement টা হচ্ছে directly proportional to r, but opposite directed. এটা opposite direction এ হবে, অর্থাৎ r বাড়লে এটা actually directionটা চেঞ্জ হয়ে যাবে ফোর্সের, হ্যাঁ, directed. That is, the motion of the object is harmonic. That is, the object will oscillate around the center of the earth. এই যে আমাদের যে আর্থের সেন্টারটা আছে, সেন্টার বরাবর এটা এরকম করে অসিলেট করতে থাকবে, অর্থাৎ আমাদের যে আর্থ আছে এই আর্থের মাঝখানে যদি আমরা একটা টানেল তৈরি করি, হ্যাঁ, ফ্রিকশনলেস টানেল, এবং সেখান দিয়ে যদি আমরা একটি অবজেক্টকে ছেড়ে দেই, সেই অবজেক্টটা কিন্তু এরকম অসিলেট করতে থাকবে. প্রথম যাবে অ্যাট্রাকশন ফোর্স আস্তে আস্তে কমতে থাকবে, করে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, সেন্টার অফ দ্য আর্থ, একেবারে সেন্টার অফ দ্য আর্থে যে ওর অ্যাট্রাকশন ফোর্সটা জিরো হয়ে যাবে, তারপর নিচের দিকে যত যাবে বাড়তে থাকবে, আবার যেতে যেতে এক পর্যায়ে আবার আসতে থাকবে. এভাবে ওই টানেলের মাঝ বরাবর ডায়ামিটার বরাবর এই অবজেক্টটা কিন্তু এভাবে অসিলেট করতে থাকবে, একবার যাবে একবার আসবে, সে কিন্তু পড়ে যাবে না, অবজেক্ট কিন্তু পড়ে যাবে না. এখন এই যে অবজেক্টটা এই যে টানেলের মাঝ বরাবর যাচ্ছে, টানেলটা যাচ্ছে এবং আসছে, এই যেতে আসতে ওর সময়টা কত লাগে, টাইম পিরিয়ডটা আমরা একটু দেখে নিই. Now the period of the simple harmonic motion is, আমরা জানি টাইম পিরিয়ডটা t equals to twice pi root over m by k is equal to twice pi. আমরা এখানে m এর ভ্যালুটাকে এখানে পুট করে দেব. এই যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে m এর ভ্যালুটা আমরা 4/3 pi r cube, আমরা কিন্তু আগেই জানি 4/3 pi r cube, আমরা এখানে m এর ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি. 4/3 যেহেতু k টা নিচে আছে, 3 টা উপরে চলে যাবে, 3m এখানে হবে 4/3 pi r cube. এবার একটু দেখো তোমরা, আমরা এখানে বসিয়ে দিলাম.
বসিয়ে দেওয়ার পরে আমাদের কি হয়েছে দেখো এখানে, হ্যাঁ, এই যে আমাদের 3 পাই বাই রো জি কিভাবে আসলো এখানে একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, এই যে 4 পাই এটাকে যদি আমরা এই রুটের ভেতরে নিয়ে যাই, 2 পাই এটাকে যদি আমরা রুটের ভেতরে নিয়ে যাই আমরা লিখতে পারি 4 পাই। তাহলে আমাদের দেখো 4 পাই স্কয়ার, তাহলে একটা পাই উপরের স্কয়ারটা আর পাই কাটা যাবে, 4 4 কাটা যাবে, mm কাটা যাবে, নিচে আমার শুধু থাকতেছে 3 পাই ডিভাইডেড বাই 0। The average density of earth rho ওর ভ্যালুটা আমরা আগেই জানি, rho equals to, সবাই আমরা এটা আমাদের জানা, rho equals to হচ্ছে 5.5 10 to the power 3 kg per meter cube and gravitational constant g equals to 6.67 10 to the power minus 11 newton meter square kg inverse 2। ছাত্রছাত্রীরা তোমাদের গত লেকচারে কিন্তু rho average density of the earth and the gravitational constants of earth এটা কিন্তু গত ক্লাসে আমরা পড়িয়েছি, ওই ভ্যালুটাকে আমরা এখানে পুট করে দেব, t equals to 3 পাই বাই রো জি, উপরে 3 পাই লিখলাম আর নিচে রো এর জি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি ইনটু রো এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি, ইজ ইকুয়াল টু এসেছে 5067 সেকেন্ড, 5067 সেকেন্ড ইকুয়ালস টু, এটাকে যদি আমরা সেকেন্ডকে মিনিটে কনভার্ট করি, এই সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি এটাকে আমাদের 60 দ্বারা ডিভাইড করতে হবে, 60 দ্বারা ডিভাইড করলে আমাদের কি আসছে 84.46 মিনিট। সো ইট উইল টেক 1/2 অফ দ্য টাইম পিরিয়ড, অর্থাৎ যদি তোমার এই যে আমাদের যে সুড়ঙ্গটা এখান থেকে এখানে পুরোটা একবার অসিলেট করতে যে আবার আসতে যদি তোমার 84.46 মিনিট সময় লাগে, তাহলে এই জায়গা থেকে এ থেকে বি প্রান্তে যেতে কতটুকু সময় লাগে, অর্ধেক সময় লাগবে। সেজন্য আমরা 84.46 কে 2 দ্বারা ডিভাইড করেছি, ডিভাইড করে আমরা পেয়েছি 42.23 মিনিট ফর দ্য অবজেক্ট টু গো ফ্রম ওয়ান এন্ড টু আদার, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে আমাদের সময় লাগতেছে 42.23 মিনিট। এবার একটু আমরা জেনে নিলাম যে আমাদের যে এই যে আর্থ আছে, যে পৃথিবী আছে, এই পৃথিবীর তোমার ডায়ামিটার বরাবর, অর্থাৎ পৃথিবীর যে ব্যাস আছে সেই ব্যাস বরাবর যদি আমরা একটি সুড়ঙ্গ কল্পনা করি, আমরা যদি একটি টানেল নির্ণয় করি একেবারে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আমি আগেই বলে নিয়েছি বাস্তবে কিন্তু সেটা সম্ভব নয়, এই টানেল দিয়ে বা এই সুড়ঙ্গ পথে যদি আমরা একটি অবজেক্টকে ছেড়ে দেই তাহলে সেই অবজেক্টটার তোমার ভেলোসিটি কি হবে, অবজেক্টটা হবে একটি স্পন্দন গতির, সরল দোলন গতির মতো স্পন্দন গতি একটি বস্তু, অর্থাৎ বস্তুটা কিন্তু পড়ে যাবে না, বস্তুটা একবার যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, স্পন্দন গতি, অর্থাৎ সে অসিলেট করতে থাকবে, কি করতে থাকবে, অসিলেট করতে থাকবে। এবার আসো আমরা ছোট্ট একটি ম্যাথ প্রবলেম তোমাদের সলভ করতেছি, সবাই একটু দেখো। সবাই একটু দেখো, এখানে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরের কি পরিবর্তন হবে। এই যে আমাদের রেডিয়াস আছে না, পৃথিবীর যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটাকে যদি আমরা জাস্ট হাফ করে ফেলি, পৃথিবীর যে ভর আছে ভরটা যা আছে তাই থাকবে, তাহলে অভিকর্ষ স্তরের কি পরিবর্তন হবে। আগে যে অভিকর্ষ স্তরণ ছিল সেই অভিকর্ষ স্তরের কি ধরনের পরিবর্তন হবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা একটু যারা ভার্সন আছে একটু দেখে নাও তোমরা। What change of acceleration? What change of acceleration due to gravity on Earth will take place if the radius of the Earth is made 1/2? If the radius of the Earth is made 1/2, keeping the mass unaltered, keeping the mass unaltered, অর্থাৎ ওর যে mass আছে, অর্থাৎ পৃথিবীর যে ভর আছে সেই ভরটাকে আমরা যদি অপরিবর্তিত রাখি, আনচেঞ্জড রাখি, যদি ওর রেডিয়াসটাকে জাস্ট আমরা হাফ করে ফেলি, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে সেটা কিন্তু আমরা একটু জেনে নেব। এবার একটু দেখো, আমরা জানি, একটু আমি এখানে তোমাদের সলভ করে দেখাচ্ছি, তোমরা সবাই জানো এটা, তারপরেও সবাইকে একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দাও। উই নো G equals to Gm divided by R square, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দেখব।
g equals to gm by r square, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এখানে কি দেখো, এখানে here m is the mass of the earth. M is the mass of the earth. Here M is the mass of the earth. R টা কি? R টা দেখো এখানে R is the radius. R is the radius. তাহলে আমাদের এখানে আমরা এটা কিন্তু গত ক্লাসে তোমাদের কিন্তু পড়ানো হয়েছে g equals to gm by r square. m is the mass of the earth, r is the radius. এখন আমরা এই যে ওর যে তোমার mass আছে m, ওইটাকে আমরা আনচেঞ্জড রাখবো। কি রাখবো আমরা? আনচেঞ্জড রাখবো। জাস্ট ওর যে রেডিয়াস আছে, হ্যাঁ, রেডিয়াস অফ দ্য আর্থ, সেটাকে আমরা হাফ করে ফেলবো। রেডিয়াস অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ, সেটাকে আমরা হাফ করে ফেলবো। তখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কত হবে? আমরা ধরে নিলাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইল বি জি প্রাইম, অর্থাৎ ওর রেডিয়াসটাকে যদি আমরা হাফ করে ফেলি, অর্ধেক করে ফেলি, তখন ওর যে অ্যাক্সেলারেশন সেটা হবে জি প্রাইম, তাহলে আমরা জি প্রাইম ইজ ইকুয়াল টু কত একটু লিখে নেই। দেখো জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে জি এম ডিভাইডেড বাই আর by 2 হোল স্কয়ার, r by 2 হোল স্কয়ার। দেখো এখানে আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি, 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো একটা হচ্ছে g, একটা হচ্ছে g প্রাইম। এখানে জাস্ট সবই আনচেঞ্জ থাকবে। এখানে আমার বলা আছে কিপিং দ্য মাস আনঅল্টার্ড, অর্থাৎ এখানে বলা আছে দেখো ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, আমরা ব্যাসার্ধটাকে অর্ধেক করে ফেললাম। তাহলে অভিকর্ষ ত্বরণ g এর কি ধরনের পরিবর্তন হবে? আমাদের অভিকর্ষ ত্বরণ আগে g ইকুয়াল টু ছিল এত, এখন g প্রাইম ইকুয়াল টু এত হয়ে গেল। আমরা ইকুয়েশন 2 কে ইকুয়েশন 2 কে যদি ইকুয়েশন 1 দ্বারা ডিভাইড করি, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই equation 1 we get, দেখো আমরা কি পাচ্ছি? তাহলে ইকুয়েশন 2 কে আমরা ইকুয়েশন 1 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমরা কি পাচ্ছি? g প্রাইম ডিভাইডেড বাই g ইকুয়ালস টু হচ্ছে, আমরা এখানে g প্রাইমটা লিখব, দেখো g m ডিভাইডেড বাই r বাই 2 হোল স্কয়ার। এখানে আমরা একটু গুণ চিহ্ন দিই, এই যে ভাগ থাকলে গুণ চিহ্ন উল্টায় দিতে হয়। আর স্কয়ারটা কিন্তু উপরে চলে যাচ্ছে, দেখো তোমরা আর স্কয়ার উপরে চলে যাচ্ছে, আর নিচে আসতেছে জিএম, নিচে আমরা লিখব জিএম। এখন দেখো এখানে অর অথবা তুমি বা লিখতে পারো যারা বাংলায় আছো, আমরা ইংলিশে লিখতেছি এই কারণে যে আমাদের ডিজিট গুলো সবই ইংলিশ। ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে এই যে তোমার জি কাটা যাচ্ছে, জি কাটা যাচ্ছে, এম কাটা যাচ্ছে, এম কাটা যাচ্ছে। এখন উপরে থাকতেছে দেখো এই এটা হয়ে যাবে 4, এটা যখন আমরা স্কয়ার করব তখন এটা 4 হয়ে যাবে, নিচে আসে উপরে চলে যাবে, আর আরটা স্কয়ার হয়ে যাবে, উপরে হবে 4 আর স্কয়ার, নিচে হচ্ছে তোমার আর স্কয়ার। দেখো therefore আমরা লিখতে পারি g প্রাইম ইজ ইকুয়াল টু হবে r স্কয়ার স্কয়ার কাটা 4g। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? একটা জিনিস একটু তোমরা লক্ষ্য করো, যদি পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধটাকে আমরা অর্ধেক করে ফেলি, পৃথিবীর যে ব্যাসার্ধ আছে, তাহলে সেই ব্যাসার্ধটাকে যদি আমরা অর্ধেক করে ফেলি, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? অভিকর্ষ ত্বরণের মান হবে পূর্বের যে অভিকর্ষ ত্বরণ ছিল তার 4 গুণ। অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যাবে, অভিকর্ষ ত্বরণের মান কি হবে? বেড়ে যাবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ভর অপরিবর্তিত রেখে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি আমরা ব্যাসার্ধটাকে অর্ধেক করে ফেলি, তাহলে অভিকর্ষ ত্বরণ মানের পরিবর্তন কি হবে? অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ ছিল তার 4 গুণ হয়ে যাবে। It will be 4 times than the previous acceleration due to gravity.
এবার আসো আমরা একটু সংক্ষেপে তোমাদের সাথে একটু আলোচনা করি, সেটা হচ্ছে মুক্তির বেগ। মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। মুক্তিবেগটা কি আমি একটু তোমাদের সংক্ষেপে বলতেছি, কারণ আমাদের যেহেতু সময় কম, তারপরেও একটু সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। সেটা হচ্ছে কোন একটি বস্তুকে যদি আমরা ঠিক খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে পারি এবং এমন ভেলোসিটি দিতে পারি যে ভেলোসিটির দরুন এই বস্তুটা পৃথিবীর যে আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলটাকে অতিক্রম করে বাইরে চলে যেতে পারে, তখন সেই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে মুক্তির বেগ বলে। ধরা যাক m ভরের একটি বস্তুকে VE, মুক্তির বেগকে আমরা VE লিখি, স্কেপ ভেলোসিটি, VE বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। যখন বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে থাকে, যে পৃথিবীর কেন্দ্র এখানে, এই কেন্দ্র থেকে ধর r দূরত্বে আছে, r দূরত্বে থাকে, তখন সেটি পৃথিবীর আকর্ষণের জন্য কেন্দ্রের দিকে একটি আকর্ষণ বল লাভ করে নিচে থেকে, অর্থাৎ r দূরত্ব থেকে পৃথিবী বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানে, পৃথিবী বস্তুটাকে কি করে তার কেন্দ্রের দিকে টানে। এই আকর্ষণ বল লাভ করে। মহাকর্ষণ সূত্র অনুসারে আমরা কি জানি, F = G_m_m/r²। এটা কিন্তু আমরা অনেকবার বলছি এই কথাটা, F = G_m_m/r²। এখানে m হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল M টা কি পৃথিবীর ভর। এখন বস্তুটিকে এই বলের বিরুদ্ধে, এই বস্তুটাকে যদি এই পৃথিবী যে বলে বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানতেছে, এই বলের বিরুদ্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dr সরাতে গতিশক্তির বিনিময়ে যে কাজটা করতে হবে তা হলো dw = F_dr। এই যে আমাদের একটা বল কাজ করতেছে পৃথিবীর কেন্দ্রের দিকে, তোমাকে একটা কাজ করতে হবে এই কেন্দ্রের বাইরের দিকে, গতিশক্তি দিতে হবে। সেটা কি হবে? গতিশক্তি। এই ভেতরের দিকে যে কাজটা করতেছে, যে বলটা প্রয়োগ করতেছে, তোমার যে গতিশক্তি, সেই গতিশক্তিটা ওই বলের সমান হবে বা তার চেয়ে বেশি হবে, বিপরীত দিকে কাজ করবে। এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব সরাতে যদি আমাদের কাজ করতে হয় F_dr, তাহলে dw হবে f এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি। দেখো F = G_m_m/r², dr। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dr সরাবো, এখানে আমরা f এর মানটা বসাই দিলাম। সুতরাং বস্তুটি ভূপৃষ্ঠে, যেখানে r r অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান, এই যে r টা যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়, ভূপৃষ্ঠে যেখানে r r পৃথিবীর ব্যাসার্ধ থেকে অসীমে, অর্থাৎ একেবারে পৃথিবীর কেন্দ্র থেকে অনেক অসীম দূরত্বে নিয়ে যেতে মোট সম্পূর্ণ কাজের পরিমাণ হবে কত? দেখো কাজের পরিমাণ হবে, কতটুকু কাজ তোমাকে করতে হবে। w হবে তোমার ইন্টিগ্রেশন অফ r টু ইনফিনিটি, এখানে r থেকে অসীম পর্যন্ত তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট G_m_m/r² dr। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে g, এখানে g, ক্যাপিটাল M, স্মল m, এগুলো সবই হচ্ছে তোমার ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট। সেজন্য w = G, ক্যাপিটাল M, স্মল m এটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন অফ r² dr, ইন্টিগ্রেশন অফ 1/r² dr, এই সূত্র ফর্মুলা আমরা জানি, তোমরা ম্যাথেও করেছো এগুলো, হবে -1/r। ইন্টিগ্রেশন তোমরা কিন্তু জানো, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন করতে হবে r থেকে অসীম দূরত্ব পর্যন্ত। এখন আমরা এই ভ্যালুটা বসাই দেব। প্রথম তোমরা জানো আপার লিমিট বসাতে হয়, তারপরে বসাতে হয় লোয়ার লিমিট মাইনাস দিয়ে। যেহেতু আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন আছে, সেজন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্রথমটা মাইনাস থাকবে। সামথিং বাই ইনফিনিটি = 0, অতএব এটা বাদ হয়ে গেল, এটা থাকে 1/r। 1/r এই যে G_m_m/r², এটার সাথে ভাগ হয়ে গুণ হয়ে যাবে, নিচে চলে আসবে w = G_m_m/r। যদি বস্তুটি এই পরিমাণ কাজ সম্পন্ন করে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে হয়, এই যে এই পরিমাণ কাজ সম্পন্ন করে পৃথিবীর আকর্ষণ বল অতিক্রম করে মহাশূন্যে যদি বস্তুটাকে চলে যেতে হয়, আমরা দেখলাম এতটুকু কাজ করতে হবে, তাহলে এর নিক্ষেপের পূর্ব মুহূর্তে ন্যূনতম এই পরিমাণ গতিশক্তি ওই বস্তুটাকে তোমাকে দিতে হবে। অর্থাৎ বস্তুটা এই পরিমাণ কাজ করে যদি মহাশূন্যের বাইরে চলে যেতে চায়, তাহলে বস্তুটাকে ন্যূনতম ওই পরিমাণ গতিশক্তি দিতে হবে। অর্থাৎ বস্তুটাকে ঠিক ততটুকু গতিশক্তি তুমি দিবা, যতটুকু গতিশক্তি দিলে এতটুকু কাজ সম্পন্ন হবে। কতটুকু কাজ? G_m_m/r। তাহলে দেখো আমরা বস্তুটাকে যে বেগে নিক্ষেপ করব, সেই বেগটাকে যদি আমরা ধরি VE, আমরা জানি গতিশক্তি = 12mv², তাহলে 12mve² = G_m_m/r।
এখানে উভয় পাশ থেকে যদি আমরা এই স্মল m টা বাদ দিয়ে দিই, অর্থাৎ বস্তুর যে ভর আছে সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে v স্কয়ার ইকুয়াল হচ্ছে 2gm/r। এটাকে যদি আমরা উভয় পাশে বর্গমূল করি তাহলে কি হবে, উপরে হবে 2gm, নিচে হবে r, √2gm/r। এটাকে আমরা ইকুয়েশন 1 তে রাখতে পারি। আবার আমরা জানি ভূপৃষ্ঠে g gm/r², এটা কিন্তু আমরা অনেকবার বলেছি। সুতরাং এই সমীকরণটি দাঁড়ায় VE এই যে দেখো এখানে gm/r, আর এটা আছে gm/r²। আমরা কি করব, নিচেটাকে r² বানাবো, তাহলে উপরে একটা r দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরে 2gm, এই যে দেখো 2gm/r² r, এই r কাটা গেলে কিন্তু যা আছে তাই থাকে। এখন gm/r² এটা সমান সমান কি, g, gm/r², এটা ইকুয়াল টু হচ্ছে g, এই যে g gm/r², আমরা বসা দেব √2, এই যে 2, এই পুরোটার মান হচ্ছে g r, √2gr। 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দ্বয় মহাবিশ্বের যে কোনো গ্রহ বা উপগ্রহের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আমরা এই ইকুয়েশন 1 এবং এই ইকুয়েশন 2 ইউজ করে সলভ করতে পারবো। আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো ইউজ করে সলভ করতে পারবো। এবার আসো, যারা ভার্সনে আছে তাদের জন্য অল্প একটু আমরা সময় নিয়ে নিচ্ছি, তবে একটু ধৈর্য ধরে বলবে আশা করি। Scale velocity VE. Definition: the minimum velocity with which an object must be thrown vertically upwards so that it does not return to the earth is called the scale velocity. অর্থাৎ এটা আর্থে রিটার্ন করবে না, তুমি এমন একটা ভেলোসিটি ধরে এটাকে থ্রো করবে যাতে করে এটা আর কখনোই আর্থে রিটার্ন করবে না। সেই ন্যূনতম, সেই মিনিমাম ভেলোসিটিটাকে বলা হচ্ছে স্কেল ভেলোসিটি। Suppose a body of mass m is thrown upwards with a velocity ve. When the body reaches a distance r from the earth, center, the gravitational attraction force it will experience towards the earth center according to the gravitation. আমরা এটা কিন্তু আগেই জানি, F is equal to gmn/r², here n is the mass of the earth. Now to move this body and infinitesimal small distance dr, একেবারে very small distance, very small distance dr against the force, এই ফোর্সের against আমরা একটা very small distance dr যদি এটাকে আমরা সরাতে চাই, the word dw এবং ওই দূরত্বটাকে সরাতে চাই যদি আমরা পৃথিবীর যে অ্যাট্রাকশন ফোর্স আছে তার এগেইনস্টে একটু দূরত্ব আমরা সরালাম dr, এবং সরাতে চাই যদি আমাদেরকে dw পরিমাণ কাজ করতে হয়, that has to be done in expense of kinetic energy is dw is equal to f dr. We know that w is equal to fs, অর্থাৎ ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে dw স্মল ওয়ার্ক হবে, স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক, dw ইজ ইকুয়াল টু হচ্ছে ফর ভেরি স্মল ডিসটেন্স। এখানে f এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিয়েছি gmn/r² dr. Thus the total work done to take this body from Earth's surface where r equals to r to infinity, এখন r থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যদি এটাকে তোমার ইন্টিগ্রেট করি, হ্যাঁ, r থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে r থেকে ইনফিনিটি পর্যন্ত, r হচ্ছে রেডিয়াস অফ দা আর্থ, ইনফিনিটি হচ্ছে অসীম দূরত্বে যদি এটাকে আমরা ইন্টিগ্রেট করি would be w is equal to integration of r to infinity gmn/r² dr. Here gmm is constant, so আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ 1/r² dr is equal, এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে হয় 1/r, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, gmm আমরা এটা আগে আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, কিন্তু সামনে মাইনাস থাকাতে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1/infinity plus 1/r. So w is equal to gmn/r. At least this amount of kinetic energy has to be imparted to the body at the time to thrown. আচ্ছা, মিনিমাম এই কাজটা করতে হবে। এই যে তুমি যে বস্তুটাকে যে উপরের দিকে নিক্ষেপ করবা, ওর যে ভেলোসিটি হবে, ওর যে কাইনেটিক এনার্জি হবে, সেটা এই যে ওয়ার্ক কাজ করলো w is equal to gmn/r,
ওর সমান হতে হবে ওর কাইনেটিক এনার্জিটা। তাহলে আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এখানে আমরা ভি স্কয়ারের পরিবর্তে লিখব ভিই স্কয়ার, বিকজ ভিই ইজ দ্য স্কয়ার ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট। সো উই ক্যান রাইট হাফ এম ভিই স্কয়ার ইকুয়ালস টু gmm বাই r। এখানে তুমি দেখো এই পাশের m এই পাশের m এখানে কাটা যাচ্ছে। সো ভিই স্কয়ার ইকুয়ালস টু 2gm বাই r। এখানে দেখো আমরা উভয় পাশে যদি এটা বর্গমূল করে রুট ওভার করি, উই ক্যান গেট VE ইকুয়ালস টু রুট ওভার 2gm বাই r। Again we know G is equal to, এটা আমরা আগেই জানি, G is equal to হচ্ছে gm বাই r স্কয়ার। G is equal to gm বাই r স্কয়ার। তাহলে আমরা এই VE টাকে কিভাবে লিখতে পারি? VE is equal to 2gm বাই r স্কয়ার, আর একটা r দ্বারা গুণ করে দিলাম। এই r স্কয়ার কাটা গেলে কিন্তু আগেরটাই থাকে 2gm বাই r, এটাই থাকে r কাটা গেলে। কিন্তু আমরা কেন লিখেছি? g এর মানটা বসানোর জন্য, কারণ g এর মান হচ্ছে gm বাই r স্কয়ার, gm বাই r স্কয়ার। সো v is equal to 2gr, gm বাই r স্কয়ারের পরিবর্তে আমরা লিখব g। v is equal to 2g root over 2gr. This equation will be applicable for any planet or satellite of this universe. অর্থাৎ যে কোনো ধরনের উপগ্রহ, গ্রহ বা স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ সবকিছুর ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। ছাত্ররা তোমরা সবাই মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটা ফলো করলে আশা করি যে আমাদের যে ঈদ আসতেছে, এবারে ঈদ একটু ভিন্ন মাত্রার ঈদ। আমরা জীবনে কখনো এ ধরনের ঈদ প্রত্যক্ষ করি নাই। ঈদের সময় তোমরা সবাই নিরাপদ থাকবে, কোথাও ঘুরতে বের হবে না। আমরা যারা আছি, তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, আমরা যারা শিক্ষকরা আছি, তোমাদের বাবা মা, আমাদের বাবা মা, সারা পৃথিবীর মানুষ তথা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ যেন নিরাপদ থাকে। এই যে করোনা মহামারী, এর থেকে আমরা যেন অতি দ্রুত মুক্ত হয়ে আবার আমাদের স্বাভাবিক কর্মচঞ্চল জীবনে ফিরে যেতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।